সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন বিজ্ঞানের দশম অধ্যায় আলোচনা চলতেছে। আজকে আলোচনা করব কিভাবে ধাতব অক্সাইডকে বা ধাতব অক্সাইড হতে মুক্ত ধাতুতে রূপান্তর। ধাতব অক্সাইড আমরা ভস্মীকরণ এবং তাপজারণ প্রণালীর মাধ্যমে গাড়িকৃত আকরিকগুলোকে অক্সাইডে রূপান্তর করেছি। সেখানে ভস্মীকরণে বলা হয়েছে বড় একটা ট্যাঙ্কিতে আকরিকগুলোকে নিয়ে ওখানে বায়ুর অনুপস্থিতিতে, বায়ু ছাড়াই, বায়ু যেন প্রবেশ না করে বায়ুরোধী অবস্থায় আকরিকটা যদি কার্বনেট, বাইকার্বনেট বা ভিজা আর্দ্র হয় এবং সেখানে যদি যে ধাতুটাকে সংগ্রহ করব তার গলনাঙ্কের নিচে যদি তাপ প্রদান করি, তাহলে ভিজা আকরিকগুলো পানি বাষ্প আকারে বের হয়ে যাবে। জিঙ্ক কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে জিঙ্ক অক্সাইডে রূপান্তর হবে। ক্যালসিয়াম কার্বনেটকে কার্বনেট বেরিয়ে আসে ক্যালসিয়াম অক্সাইডে রূপান্তর হবে। এইভাবে আমরা ভস্মীকরণ পদ্ধতিতে আকরিকগুলোকে অক্সাইডে রূপান্তর করার পদ্ধতি আমি আলোচনা করেছি। এবং তাপজারণ প্রণালীতে বলা হয়েছে একই অবস্থা। সালফাইড, ফসফাইড, আর্সেনাইড জাতীয় আকরিকগুলোকে যদি বায়ুর মাধ্যমে উত্তপ্ত করি, বায়ুর উপস্থিতিতে, এবং সে তাপটা অবশ্যই যে ধাতুটি সংগ্রহ করব তার গলনাঙ্ক নিচে হবে, তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যদি সালফাইড আকরিক থাকে, সালফারটা সালফার ডাইঅক্সাইড হিসেবে বের হবে। যেমন জিঙ্ক সালফাইড বা জিঙ্ক ব্ল্যান্ড আকরিককে জিঙ্ক অক্সাইডে রূপান্তর করব, আর সালফারটা সালফার ডাইঅক্সাইড হিসাবে উদ্যায় হিসেবে চলে যাবে। গ্যালেনা বা লেড অক্সাইড কে অক্সিজেন দ্বারা তাপজারণ করলে সেটা লেড অক্সাইড হবে এবং সেখানকার সালফারটা সালফার ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে আসবে। এখন আমরা সে অক্সাইডগুলোকে, যে অক্সাইডগুলো আমরা রূপান্তর করছিলাম ওখানে, ওই অক্সাইড থেকে আমরা এই ধাতুটাকে মুক্ত করব। এই ধাতুটাকে মুক্ত কেমন করে করব? ধাতুটাকে মুক্ত করব, তাই বলা হয়েছে অক্সাইড, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। অর্থাৎ অক্সাইডের মধ্যে যে ধাতুটা আছে ওখান থেকে ধাতুটা বের করে নিয়ে আসবো। এটা কেমন করে বের করে নিয়ে আসবো? তো এটা সব ধাতুগুলো বের করার একই পদ্ধতিতে করা যাবে না, কারণ তাদের ধর্মের একটা ভিন্নতা আছে। যেমন এই সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের অক্সাইডগুলো, এদের অক্সাইড থেকে এই ধাতুগুলোকে মুক্ত করার জন্য যে পদ্ধতি দরকার সেটা হলো তড়িৎ বিজারণ, অর্থাৎ বিজারণ প্রণালী। এখানে বিজারণ কেন হইল তোমরা নিজেই দেখতেছো। এখানে অক্সিজেন অপসারণ করব, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রণালীর মাধ্যমে তড়িৎ বিজারণ করব, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ বিজারণ। তোমরা জানো জারণ হইল অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাইলে জারণ হয়, আর অক্সিজেনের পরিমাণ কমে গেলে সেটা বিজারণ হয়। তাহলে এই সমস্ত ধাতু, এদের সক্রিয়তা বেশি, এদের সক্রিয়তা বেশি। এই বেশি সক্রিয় ধাতুগুলোকে তড়িৎ বিশ্লেষণ বিজারণ প্রণালীর মাধ্যমে অক্সাইড থেকে ধাতুটাকে মুক্ত করা যাবে। সেটা পটাশিয়াম অক্সাইড হোক, সোডিয়াম অক্সাইড হোক, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এবার
জিঙ্ক, আয়রন, পিবি, এই ধাতুগুলো তাদের অক্সাইড থেকে ধাতুকে মুক্ত করার জন্য কার্বন বিজারণ প্রণালী প্রয়োজন হবে। কার্বন বিজারণ প্রণালীর মাধ্যমে এদের ধাতুর অক্সাইড থেকে ধাতুটাকে মুক্ত করব। এগুলো হলো মধ্যম সক্রিয় ধাতু। আবার নিম্ন সক্রিয় ধাতু কতগুলো আছে, যেমন কপার, মার্কারি, সিলভার, এগুলো নিম্ন সারির। এগুলো মধ্যম সক্রিয়, অধিক সক্রিয়, এগুলো নিম্ন সক্রিয়। এদেরকে স্ববিজারণ কথাটা মানে হইল, যেমন এখানে তড়িৎ বিশ্লেষণে আমরা বিজারক পদার্থ দিব, এখানে কার্বন দিয়ে এটাকে করব, এখানে কোনো বিজারক পদার্থ যোগ করা যাবে না। নিজেরাই কথাটা আছে সেলফ, অটোমেটিক তাদের মধ্যে বিজারণ ক্রিয়া সম্পন্ন হবে, অটোমেটিক্যালি হবে। যেমন আমরা অটোমেটিক্যালি কতগুলো মেশিন দেখি, যেমন ক্যালকুলেটরে তোমরা আছে সূর্যের আলোতে অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। কিছু যন্ত্র আছে যেগুলো সূর্যের আলোতে বা অটোমেটিক। আগে আমরা ঘড়ি ব্যবহার করতাম, ওখানে স্প্রিংয়ের মধ্যে চাবি দিয়ে স্প্রিংয়ে সঞ্চিত শক্তি বৃদ্ধি করে তারপর আস্তে আস্তে ঘড়ির কাঁটাগুলো ঘুরত। কিন্তু এখন এমন কিছু ঘড়ি আছে অটোমেটিক, সূর্যের আলোতে চলে, স্ক্রিনের সংস্পর্শে চলে, বা সেখানে ব্যাটারি সংযুক্ত হয়েছে, সে ব্যাটারি আলটিমেটলি সেই ঘড়িটাকে রান করায়, কাঁটাগুলোকে সচল করায়। যাই হোক, হলো সেলফ অটো রিডাকশন, অর্থাৎ এই ধাতুগুলোতে আমরা কোনো বিজারক পদার্থ যোগ করব না। যাই হোক, এগুলো আলোচনা আমরা আস্তে আস্তে করতেছি। তাহলে আমরা বলবো যে ধাতুদের ধর্মের ভিন্নতার জন্য তাদের অক্সাইড থেকে ধাতুটাকে মুক্ত করার জন্য অধিক সক্রিয় ধাতুগুলোকে তড়িৎ বিশ্লেষণ প্রণালীর মাধ্যমে বিজারণ করা যাবে। মধ্যম সারির কিছু ধাতু আছে, সেগুলোকে কার্বন বিজারণ প্রণালীর মাধ্যমে তাদের অক্সাইড থেকে ধাতুটিকে মুক্ত করা যাবে। আবার কিছু ধাতু আছে যেগুলো নিম্ন সক্রিয়, সেগুলোকে স্ববিজারণ প্রণালীতে তাদের অক্সাইড থেকে ওই ধাতুগুলোকে মুক্ত করা যাবে। আবার কিছু ধাতু আছে যেগুলো নিষ্ক্রিয় ধাতু, অর্থাৎ যারা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড করে না, সেগুলো যেরকম হলো প্লাটিনিয়াম এবং গোল্ড। এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এই জন্য প্লাটিনিয়াম এবং গোল্ড একটা মূল্যবান ধাতু, কারণ এরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড সহসা গঠন করে না, এরা মুক্ত অবস্থায় এদেরকে পাওয়া যায়। তো যাই হোক, তাহলে অধিক সক্রিয়, মধ্যম সক্রিয়, নিম্ন সক্রিয় ধাতুগুলো আমরা এক এক করে তাদের বিজারণ প্রণালীগুলো আলোচনা করি। প্রথমে আসি আমরা তড়িৎ বিজারণ প্রণালী। বিজারণ, তড়িৎ বিজারণ প্রণালীতে ধাতুর অক্সাইড থেকে ধাতুকে পৃথক করার জন্য আমরা একটা স্টিলের ট্যাঙ্কি নিই। একটা স্টিলের ট্যাঙ্কি নিলাম, স্টিল নির্মিত। এটা হচ্ছে স্টিল নির্মিত একটা ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির দেওয়ালে গ্রাফাইট দিয়ে একটা আস্তরণ দিব। গ্রাফাইটের আস্তরণ, এর মেজ এবং দেওয়ালে একটা আবরণ দেওয়া হলো গ্রাফাইট। অর্থাৎ কার্বনের একটা রূপভেদ গ্রাফাইট। এখন এর উপরে কতগুলো কার্বন দণ্ড, নেওয়া হলো।
এখন একটা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ আছে। এই নেগেটিভ দণ্ডটা এর সঙ্গে যুক্ত করব ক্যাথড, আর পজিটিভটা এটা এখানে অ্যানোড, অর্থাৎ এই কার্বন দণ্ডগুলো অ্যানোড। তোমরা জানো ব্যাটারির ধনাত্মকের সঙ্গে যুক্ত করলে সেটা হবে অ্যানোড, আর ওই ব্যাটারি ঋণাত্মকের সঙ্গে যুক্ত করলে সেটা হবে ক্যাথড। ক্যাথড কথাটা মানে হলো ইলেকট্রনের পরিমাণ বেশি, ওই জন্য ঋণাত্মক চার্জ। আর অ্যানোড কথাটা মানে হলো ইলেকট্রনের গরিব ঘাটতি অঞ্চল, অর্থাৎ ডেফিসিয়েন্ট অফ ইলেকট্রন ইজ কল অ্যানোড অ্যান্ড রিচ অফ ইলেকট্রন ইজ কল ক্যাথড। তাহলে ব্যাটারির দুটো প্রান্তে এক জায়গায় ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের আধিক্য আছে। এখন এখানে আমরা একটা আকরিক দিব, সে আকরিকটা এই অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে বলা হয় অ্যালুমিনা বা শুষ্ক অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তো তড়িৎ প্রবাহের ফলে অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সাইড আয়নে রূপান্তর হবে তড়িৎ প্রবাহের ফলে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ। এখানে আকরিকগুলো নিলাম, বিদ্যুৎ প্রবাহিত করলাম, তখন এটা ভেঙে অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন হবে। এই অ্যালুমিনিয়াম ধনাত্মক, অক্সাইড ঋণাত্মক, অনেকগুলো এইভাবে হবে। তাহলে এই ধনাত্মকগুলো চলে আসবে এই দেওয়ালে, এই দেওয়ালে চলে আসবে, দেওয়ালে লেগে যাবে। এই ধনাত্মকগুলো দেওয়ালে লাগবে আর ঋণাত্মকগুলো এখানে লাগবে। অর্থাৎ ধনাত্মকগুলো ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে এবং অ্যানায়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে। এখন যেহেতু এই অঞ্চলে ইলেকট্রন বেশি, অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু দুটা, তাহলে 2 গুণ লাগবে। দুটো অ্যালুমিনিয়াম, ধাতব অ্যালুমিনিয়াম জমা হবে, ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম এখানে জমা হবে, এই যে ধাতব অ্যালুমিনিয়াম এখানে জমা হবে। এখন এই গলিত অ্যালুমিনিয়াম এদিক থেকে আমরা বের করে নিতে পারবো। আর এই অক্সাইড আয়ন এই ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে 6টার জন্য এখানে 3টা লাগবে, তাহলে অক্সিজেন হয়ে যাবে এই ধরনের 3 দুগুণে 6টা, অর্থাৎ এই অক্সিজেন কার্বনের সঙ্গে বিক্রিয়া করে এই কার্বন ডাইঅক্সাইড হবে, অথবা এখানে দুটো অক্সিজেন এখানে যদি আমরা দিই তাহলে 6 হবে। 6 করতে গেলে এখানে 2 করতে হবে, 2 করতে গেলে এখানেও 2 মানে 4 হয়ে যাবে, তাহলে এখানে 4 হয়ে যাবে, তাহলে এখানে 4, এখানে 4, তাহলে এখানে লাগবে 12টা, এখানে হয়ে যাবে 3, এখানে 12টা। যাই হোক, ওদিকে আমি গেলাম না। আমি বলতে চাচ্ছি এই অ্যানোডে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে বিজারণ ঘটবে, অ্যালুমিনিয়াম ধাতব অ্যালুমিনিয়াম, আর এখানে অ্যানোডে জারণ ঘটে অক্সিজেন উৎপন্ন করবে। ওই অক্সিজেন কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন দণ্ডগুলো ক্ষয় হতে থাকবে। কার্বন দণ্ডগুলো যেন ক্ষয় না হয় এর উপরে কার্বনের গুঁড়া দিতে হবে, কার্বনের ছাই, তাহলে এই দণ্ডগুলো রক্ষা পাবে।
অপরদিকে গলিত অ্যালুমিনিয়াম নিচে জমা হলে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে। তবে এখানে একটা ব্যতিক্রমধর্মী ব্যাপার হলো এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম পাইতে গেলে তাপমাত্রা প্রায় এইরকম লাগে, যেটা ব্যয়বহুল। এর মধ্যে ক্রায়োলাইট অর্থাৎ এই জিনিসটা, এটাকে বলা হয় ক্রায়োলাইট, এটা যোগ করলে এর তাপমাত্রা কমে আসবে, অর্থাৎ তাপমাত্রা 800 থেকে 1000-এ এটা বিয়োজিত হবে ক্রায়োলাইট। আরও উপরে উঠলে তোমরা ফ্লোরোস্ফারও আছে। যাই হোক, তোমাদের বইতে যেভাবে আলোচনা আছে সে আলোচনার মধ্যে আমি সীমাবদ্ধ থাকতেছি। তাহলে কথা দাঁড়ালো এই স্টিল নির্মিত একটা পাত্রে, যার অভ্যন্তরে গ্রাফাইট দ্বারা আস্তরণ দেওয়া হয় এবং উপরে কতগুলো কার্বন দণ্ড ঝুলন্ত অবস্থায় থাকে। কার্বন দণ্ডগুলোকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যোগ করে অ্যানোড হিসাবে কাজ করে, আর স্টিল পাত্রের ভিতর যে গ্রাফাইটের আবরণটা আছে ওটা ক্যাথোড হিসাবে কাজ করে, অর্থাৎ ওটা ব্যাটারির ঋণাত্মকের দণ্ডের সঙ্গে সংযুক্ত করতে হয়। এখন এর মধ্যে বিদ্যুৎ চালনা করলে বা ব্যাটারি থেকে বিদ্যুৎ আসলে অ্যালুমিনিয়াম অক্সাইডের বিয়োজন করতে বেশি তাপ দরকার, তাই ওই মিশ্রণটিতে ক্রায়োলাইট যোগ করলে তার তাপমাত্রা কমে আসে। অতঃপর বিদ্যুৎ প্রবাহের দ্বারা বিয়োজন ঘটাইলে অ্যালুমিনিয়াম আয়ন ও অক্সাইড আয়ন উৎপন্ন হয়। অ্যালুমিনিয়ামগুলো ক্যাথোড অঞ্চল দ্বারা আকৃষ্ট হয়, আর অক্সিজেনগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে কার্বন ডাইঅক্সাইড হিসাবে বের হয়ে আসবে। আর গলিত অ্যালুমিনিয়াম ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ হয়ে তার নির্গমন পথ দিয়ে গলিত অ্যালুমিনিয়ামকে সংগ্রহ করা যাবে। এইভাবে অ্যালুমিনিয়াম অক্সাইডকে তড়িৎ বিশ্লেষণে বিজারণ প্রণালীর সাহায্যে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম সংগ্রহ করা যাবে। এখানে সতর্কতা এইটুকু, এর তাপমাত্রা কমবার জন্য ক্রায়োলাইট দিলে এর তাপমাত্রা কমে আসে। আর বড় হলে তোমরা জানতে পারবে যে ক্রায়োলাইটের সঙ্গে ফ্লোরোস্ফার নামে আরেকটা জিনিস আছে, এটা যোগ করলেও তরলতা বৃদ্ধি পাবে। তোমাদের এই পর্যন্তই আলোচনা। আশা করি এই তড়িৎ বিজারণ প্রণালী তোমাদের বইয়ের সঙ্গে মিলে যদি পড়ো তাহলে খুব সহজ হয়ে যাবে। এর পরবর্তীতে আলোচনা করব কার্বন বিজারণ এবং স্ববিজারণ প্রণালী। তোমাদের সকলকে ধন্যবাদ।